শ্যামনগরের স্টেশনের সন্নিকটে শ্যামনগর বালিকা বিদ্যালয়ের ফার্স্ট গার্ল সৃজা চক্রবর্তী মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। শুনবো তার কাছ থেকে কিছু কথা। আর ছাত্ররা বা ছাত্রছাত্রীরা তোমরাও শুনবে এটি কি সুন্দর করে পড়াশোনা করে এবং অন্যান্য সাংস্কৃতিক দিক থেকে কত উন্নতির শিখরে পৌঁছেছে। তাহলে তোমরা শোনো ওর মুখ থেকে কিছু কথা। তোমার বাড়িতে তো আজকে আসলাম, শ্যামনগর বালিকা বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছো, এটা সত্যিই আমাদের শ্যামনগরের গর্ব। তা যদি তুমি তোমার পড়াশোনা তুমি কিভাবে করেছো বা তুমি রেজাল্ট কেমন করেছো যদি একটু বন্ধুদের জানাও, তাহলে বন্ধুরাও একটু উপকৃত হবে। আর তোমার যে সমস্ত ছোট ছোট সহপাঠীরা রয়েছে তারাও তোমার আদর্শে একটু বড় হয়ে তারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবে। তা তুমি একটু তোমার অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করো বন্ধুদেরকে। আমি এবার মাধ্যমিকে 95% পেয়েছি, যেটা শ্যামনগর গার্লসে হাইস্ট উঠেছে। এবার আমি পড়াশোনা করতাম বলতে মেনলি টেক্সট বইটা খুঁটিয়ে পড়তাম, যেটা মানে পেজ টু পেজ টেক্সট বইটা পড়ার ওপরই আমার মনে হয় জোর দেওয়া উচিত। এছাড়াও কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন শিট সলভ করতাম, বিভিন্ন রকম কোশ্চেনের টাইপগুলো বোঝার জন্য এটা খুবই উপকারী। আর টিচারদের তো হেল্প রয়েছেই, বাবা মা টিচাররা অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি কনসেপচুয়াল পড়াশোনা করা উচিত আমার মনে হয়, স্পেশালি সায়েন্সে, যেটা ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ, যেটা আমাদের সময় ম্যাথে একটু কনসেপ্ট বেসি কোশ্চেন এসেছিলো। আবার সেক্ষেত্রে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে করা যাবে না। সেক্ষেত্রে আমার প্রাইভেট টিউটাররা আমাকে খুবই হেল্প করেছে আমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। মা বাবা সকলেই, ডাউট ক্লিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এটাই বলবো। আচ্ছা, তা মোটামুটি একটা ছেলে বা মেয়েকে মোটামুটি কতক্ষণ ধরে পড়াশোনা করা উচিত মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে? সেরকম কোনো টাইম নেই, একটা টার্গেট রাখা উচিত যে আমি এতগুলো চ্যাপ্টার আছে কমপ্লিট করব, তার উপরে মানে যতটা টাইমে হবে আর কি, সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কতটা টাইম লাগবে। আচ্ছা, আর একটা ছাত্র যে কোনো পড়াশোনা করবে তাকে সেই পড়াশোনা করে তো তাকে সেটা লিখতে লাগবে। তা সেই লেখাটা যে সে করবে সে কীরকমভাবে করবে তুমি যদি একটু বলো। বিশেষত ছাত্রছাত্রীদের ইতিহাসের ওপরে পড়তে একদমই ভালোবাসে না, ইতিহাস পড়তে গেলেই জ্বর আসে। তা বেশিরভাগ ছাত্রছাত্রীদের মুখেই এটা শুনি। তা তুমি কি সাজেস্ট করো তারা কিভাবে ইতিহাসের ব্যাপারটা বা ভূগোলটা কিভাবে পড়বে বা ভৌতবিজ্ঞান? ফার্স্ট অফ অল আগে সিলেবাসটা শেষ করার পর যে টেস্ট পেপার আছে বা যে কোশ্চেন ব্যাংক আছে ওখানে অনেকগুলো মডেল পাওয়া যায়, তো ওগুলোই বলবো সলভ করতে। এবার টাইম দেওয়া থাকে, ধরুন 3 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট, ওই টাইমের আগে আমাকে শেষ করতে হবে, এরকম টার্গেট নিয়ে বসতে হবে। তো প্রতিদিন যদি একটা করে পেপার সলভ করা যায় তাহলে অনেকটা হেল্প হয়, কারণ টাইমের মধ্যে শেষ হয় বা একটা প্রিপারেশনটা ভালো হয়। আর হিস্ট্রিটা বলতে গেলে মানে শর্ট কোশ্চেনটাই একটু আমাদের ঘুরিয়ে আসে, তো সেটার জন্য মেনলি টেক্সট বইটা পড়লেই হয়ে যায়। আমাদের যে টেক্সট বইটা আছে বাইরে থেকে কিছু করা খুব একটা দরকার হয় না, কারণ সেটা খুব একটা দেয় না। মেনলি টেক্সট বইটা পড়তে হয়, আর সেই সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো যদি একটু গুগল করে সার্চ করে নেওয়া যায় তাহলেই মনে হয় পারা যায়। আর নিজের তোমাদের তো 8 নম্বরের কোশ্চেন দেয়, তা 8 নম্বরের কোশ্চেন জন্য তোমাদের তো এতগুলো চ্যাপ্টার, তার থেকে কীরকমভাবে আসতে পারে বা মানে একটা ছাত্র বা ছাত্রী কিভাবে তৈরি হতে পারে? কারণ শুধু সাজেশন ভিত্তিক পড়া কি উচিত, তোমার কি মনে হয়? না, সাজেশন ভিত্তিক পড়া উচিত না, কিন্তু একটা আন্দাজ করা যায় যে ব্রড কোশ্চেন কীরকম আসবে। যেমন আমাদের 3টে কোশ্চেন দিয়ে সেখানে অথবা থাকে যে কোনো একটা। না, আমার মনে হয় যদি 8টা চ্যাপ্টার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 2টো চ্যাপ্টার বাদ দিতেই পারি, কারণ যেহেতু অথবা থাকবে। বাকি চ্যাপ্টারগুলো থেকে আমরা যদি সবটা কভার করি তাহলে কমন চলে আসবে। আর বিশেষত একটা প্যাটার্ন থাকে ওই ব্রড কোশ্চেনের 8 নম্বরে, যেটা যে একটা প্রশ্ন প্রতিবারই ওই বিদ্রোহ ওইখানটা থেকে আসে, যে সাঁওতাল বিদ্রোহ বা যেটা আছে সন্ন্যাসী বুকের বিদ্রোহ, ওইখান থেকে যদি সবকটা বিদ্রোহ একটা আমরা তৈরি করি তাহলে একটা কমন আসবে। এরকম একটা কানেকশন থাকে যে কি আসবে এটা বোঝা যায়। সেটাই বলবো ভালো করে পড়তে, মানে খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ, টেক্সট যদি খুঁটিয়ে না পড়া যায় তাহলে অসুবিধা। আচ্ছা, এখন তো বাজারে অনেক সহায়িকা বেরিয়েছে, তা তুমি কি সাজেস্ট করো সহায়িকা বা নোট বা নোটের ওপরে জোর দিতে? অনেকে আছে যারা টেক্সট পড়ে না বা স্কুলে টেক্সটটা ভালো করে মাস্টারমশাইরা পড়ালেও সেদিকে নজর দেয় না, তারা শুধু নির্ভর করে যারা প্রাইভেটে যেখানে পড়ে তার উপর নির্ভর করে বা টেক্সটের দিকে সেইভাবে গুরুত্ব দেয় না। সহায়িকা এবং
নোটসের ওপরই গুরুত্ব দেয়। তা তুমি সাজেস্ট কী করো, যে শুধুই কি সহায়িকা বা নোটসই পড়বে, নাকি টেক্সটও তার পড়া উচিত? আমার মনে হয় যে টেক্সটটাও পড়া উচিত। আর সবাই যদি নোটস লেখে তো সেখানে যে এক্সামিনার একটা মানে বোরিং আসে, তার যে একই লেখা দিচ্ছে। তো আমার মনে হয় যে রেফারেন্স বইয়ের হেল্পও নিক, কিন্তু নিজের ভাষায় বা নিজের মতো করে 2-3টে বই নিয়ে বা নিজস্ব কিছু, যেমন অনেকেই টেক্সট বইটা ফলো করে না, এবার সেখান থেকে যদি কিছু পয়েন্ট দেওয়া যায় তাহলে একটু ইউনিক হবে, সেক্ষেত্রে নাম্বারটাও বেড়ে যায়। আর আমি তো হিস্ট্রি কারোর কাছে পড়তাম না, সো আমি ওইটাই ফলো করতাম, মানে টেক্সট বই বা অন্য যে বইগুলো দিয়ে নিজের ভাষায় লিখতাম। সেক্ষেত্রে বড় প্রশ্নে ভালোই নাম্বার আসে আর কি, যেহেতু ইউনিক হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে তুমি একটু সাজেস্ট করো। ইংলিশ বা বাংলার রচনার ক্ষেত্রে বা ইংলিশের রাইটিংয়ের ক্ষেত্রে অনেকেই তো রয়েছে যারা মনে করো মিডিয়াম স্টুডেন্ট, যারা অনেকে সেইভাবে লেখার ক্ষমতা যাদের এখনও তৈরি হয়নি। 9-10-এও তো অনেকের তৈরি হয় না। পুরো ওয়েস্ট বেঙ্গল বেসিস যদি তুমি দেখো, অনেক গ্রাম থেকে গ্রামান্তরে যারা এখনও ইংলিশ সেইভাবে ভালো করে পারেই না, টেন্সই ভালো করে পারে না, বা রাইটিং সেভাবে নিজের থেকে লেখার ক্ষমতা যাদের নেই, তা তুমি যদি একটু সাজেস্ট করো তাদের কাছেও পৌঁছে যাবে তোমার এই ভালো বক্তব্য। সহজভাবে যদি তারা পাস করে যেতে পারে একবারে, সেরকম যদি তুমি একটু ভাই বোনদের একটু অ্যাডভাইস করো তো ভালো হয়। ইংলিশ রাইটিং সেভাবে কমন পাওয়া যায় না, কোনো বছরই পাওয়া যায়নি। আমি বলবো যে প্রতিদিন যদি একটা করে রাইটিং পড়া যায়, মানে যে কোনো রাইটিং, ওটা আসবে কোনো মানে নেই, তাহলে একটা কনসেপ্ট গ্রো করে যে আমি কীভাবে লিখবো। আর পরীক্ষায় যে রাইটিং দেবে অধিকাংশ ক্ষেত্রে পয়েন্টস দেওয়া থাকে, সেটা প্যারাগ্রাফ, বায়োগ্রাফি বা প্রসেসিং এনিথিং, নোটিসও মাঝে মাঝে দেওয়া থাকে। তো আমার মনে হয় যে জাস্ট পয়েন্টসগুলোকে টাচ করলে, ওটা বেসিসে লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। আর এমন কিছু না যে যেটা বাংলাতে হয় যে আমাকে ভালো ভাষা দিতে হবে বা কোটেশন দিতে হবে, ইংলিশে আমি পয়েন্টসের ওপর বেস করে দিয়ে লিখি। আর যদি কোনো টেন্স বা গ্রামারে ভুল না হয় তাহলে 10-এ 10ই পাওয়া যায়। কোনো এক্সট্রা কোনো লেখার দরকার নেই, পয়েন্টস বেসিসে লিখলেই হবে। তার সঙ্গে গ্রামারটা একটু ঠিক থাকতে হবে, কোনো গ্রামার বা স্পেলিং মিস্টেক যেন না হয়, এদিকেও নজর রাখতে হবে। হ্যাঁ, বেশি ভালো ভাষার দরকার নেই, কিন্তু কোনো ভুল করা যাবে না, এটাই যেন ভার্বের রূপটুপগুলো যেন ঠিক থাকে, এদিকে নজর দিতে হবে। হ্যাঁ, তার সঙ্গে লেখার প্রসেসগুলো একটু জানতে হবে। আর ওয়ার্ড লিমিট তো মেনটেন করতেই হবে অবশ্যই। বেশি বড় হয়ে গেলে ভাবে যে নাম্বার বেশি, সেটাও ঠিক না। যাই হোক সৃজা, তাই তোমার কাছ থেকে আমরা শুনলাম, খুব ভালো লাগলো। তোমার আগামী জীবন ভালো কাটুক। তুমি এমনি কি নিয়ে পড়বে, কোন স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছ? আমি পিওর সায়েন্স নিয়েছি। আচ্ছা, তোমার কি লক্ষ্য, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? বড় হয়ে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে মেডিকেল লাইনে যাও, তোমার সামনের পথ খুব ভালো কাটুক, এটাই আশা করব। মাধ্যমিকে তুমি যা রেজাল্ট করেছো তার থেকেও যেন উচ্চ মাধ্যমিকে তোমার রেজাল্ট ভালো হয়। অন্ততপক্ষে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি একটা চান্স পাও, একটা স্থান নাও 1 থেকে 10-এর মধ্যে। আমি এটাই ঠাকুরের কাছে কামনা করব। যাই হোক, তোমার রেজাল্টটা যদি একটু তোমার বন্ধুদেরকে একটু দেখাও তাহলে একটু ভালো হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো সৃজা। তাহলে বন্ধুরা, তাহলে আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি সৃজার এই সুন্দর অ্যাডভাইস সহপাঠীদের তোমার এবং ছোট ছোট বন্ধুদের যদি কোনো উপকারে লাগে তাহলে তোমরা কাজে লাগিও। নমস্কার।